3টা 5, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপ হতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতাজ আলী, রাজশাহী কলেজ। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে কথা বলছিলাম এবং ইতিমধ্যে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর 3টি ক্লাস শেষ করেছি। 3টি ক্লাসের মাধ্যমে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য, তার গুরুত্ব এবং কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণীগুলো তৈরি করা যায়, ব্যাংক সমন্বয় বিবরণীর ধারণা, তাৎপর্য, এই নিয়ে প্রথম ক্লাস আমরা শেষ করেছি। সেকেন্ড ক্লাসে আমরা নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের যে পার্থক্যের কারণগুলো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। প্রিয় শিক্ষার্থী, গত তৃতীয় ক্লাসে আমরা গরমিলের কারণগুলো আবারও কিছু জেনে নিয়েছি। পাশাপাশি আমরা যেটি জানার চেষ্টা করেছিলাম সেটি হলো ব্যাংক সমন্বয় বিবরণী একটি হিসাব খাত কিনা, এবং তার প্রেক্ষিতে প্রত্যেকটা আমরা যেটি বলেছিলাম যে গরমিলের যে কারণগুলো আছে সেগুলো নিয়ে আমরা প্রত্যেকটা এন্ট্রিগুলোকে নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে কথা বলেছি এবং প্রত্যেকটি দফার এগেনস্টে আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। আজকে ব্যাংক সমন্বয় বিবরণীর যেটি জানার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী, আমরা চতুর্থ ক্লাসে, অর্থাৎ হলো আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর যে বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো, যেটি আগেই বললাম আমরা যে ব্যাংক সমন্বয় বিবরণী কি পদ্ধতিতে তৈরি করা যায়। আমরা জানি ব্যাংক সমন্বয় বিবরণীকে 3টি পদ্ধতিতে তৈরি করা যায়। একটি হলো আমাদের একক জের পদ্ধতি অর্থাৎ এক ব্যালেন্স পদ্ধতি, উভয় জের পদ্ধতি এবং নগদান বইয়ের জের সংশোধন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ হলো একটি ব্যাংক সমন্বয় বিবরণী আমরা একক জের, অর্থাৎ একক জের বলতে নগদান বইয়ের ব্যাংক কলামের উদ্বৃত্ত অথবা ব্যাংক বিবরণের ব্যাংক কলামের উদ্বৃত্ত যে কোনো একটি নিয়ে আমরা অঙ্ক শুরু করব এবং অপর উদ্বৃত্তটা আমরা পেয়ে যাব। যেটা বলতে চাই যে আমরা যদি নগদান বইয়ের ব্যাংক কলামের উদ্বৃত্ত নিয়ে শুরু করি তাহলে অঙ্ক শেষে আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক কলামের উদ্বৃত্ত পেয়ে যাব। একইভাবে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত নিয়ে যদি আমরা শুরু করি তাহলে অঙ্ক শেষে কিছু আইটেম যোগ এবং বিয়োগ করার ফলে আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তটা পেয়ে যাব। আমরা এই একক জেন নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো এবং পাশাপাশি যদি সময় পাই আমরা উভয় জেন নিয়েও কথা বলবো। অর্থাৎ হলো একটি অঙ্কে যখন উভয় জের থাকে, অর্থাৎ দুটো অঙ্কের দুটিরই উদ্বৃত্ত থাকে, তখন দুই উদ্বৃত্ত আমরা পাশাপাশি লিখে গরমিলের প্রকৃত কারণ কেন হয়, কোনটা যোগ হবে, কিছু আইটেম যোগ করব, কিছু আইটেম বিয়োগ করব, করার ফলে যেটি হবে আমাদের সেটি হলো উভয় পক্ষের জেরের পরিমাণ সমান হবে। যদি এটি আমরা করতে সমর্থ হই তাহলে উভয় জের পদ্ধতিতে আমাদের অঙ্কটা আমরা প্রমাণ করতে সমর্থ হব যে আমাদের অঙ্কটা হয়ে গেছে। কিন্তু একক জের পদ্ধতিতে নিয়ে যদি আমরা অঙ্ক করি তাহলে একটি জের নিয়ে আমরা শুরু করব, দুটি জেরও যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে যে কোনো একটি জের নিয়ে আমরা শুরু করব এবং উভয় জেরের মতোই কিছু আইটেমগুলো যোগ বিয়োগ করার ফলে আমরা অপর আইটেমটি বা অপর জেরটা আমরা পেয়ে যাব। তারপরে 3 নাম্বারটা আমরা জানার চেষ্টা করব, সেটি হলো নগদান বইয়ের জের সংশোধন পদ্ধতি। অর্থাৎ নগদান বইয়ের যে জের আছে সেটি কম বা বেশি যদি থাকে, ভুলবশত যে সমস্ত এন্ট্রিগুলো যোগ বা বিয়োগ করা হয়নি বা অতিরিক্তভাবে করা হয়ে গেছে সেগুলো সংশোধন করে যে পদ্ধতিটি আমরা তৈরি করব বা ব্যালেন্সটি তৈরি করব তাকে নগদান বইয়ের জের সংশোধন পদ্ধতিও আমরা বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা একক ব্যালেন্স অর্থাৎ হলো একক ব্যালেন্স পদ্ধতি যেটি সেটি নিয়ে একটু কথা বলবো। তোমরা একটু লক্ষ্য করে দেখো স্লাইড শোয়ে। একক ব্যালেন্স পদ্ধতিতে যেটি আমরা শুরুতে বললাম, যে কোনো একটি ব্যালেন্স নিয়ে আমাদের অঙ্ক শুরু করতে হবে। সেটি নগদান বইয়ের ব্যাংক কলামের উদ্বৃত্ত অর্থাৎ ব্যাংক বিবরণীর ব্যাংক কলামের উদ্বৃত্ত, যে কোনো একটি উদ্বৃত্ত নিয়ে আমরা শুরু করব এবং উদ্বৃত্তের গরমিলের যে কারণ, সে কারণগুলো যে সমন্বয় আছে সমন্বয় করে, অর্থাৎ কোনো একটি যদি যোগ করতে হয় সেটি যোগ করব অথবা বিয়োগ করতে হলে বিয়োগ করে অপর একটি উদ্বৃত্ত আমরা তৈরি করব। নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে যদি শুরু করি আমরা প্রিয় শিক্ষার্থী, তাহলে যেসব কারণে ব্যাংক কলামের উদ্বৃত্তের পরিমাণ বেশি দেখানো হয়েছে বা উদ্বৃত্ত বেশি আছে বা উদ্বৃত্ত বৃদ্ধি পেয়েছিল সে সমস্ত দফাগুলোকে আমরা যোগ করব। আর ব্যাংক কলামের
যে কারণে ব্যাংক কলামের উদ্বৃত্তগুলোকে হ্রাস করেছিল বা হ্রাস পেয়েছিল সে সমস্ত উদ্বৃত্তগুলোকে বা সে সমস্ত দফাগুলোকে আমরা বিয়োগ করব, ফলে ব্যাংক বিবরণের উদ্বৃত্ত পাওয়া যাবে। আমি আবারও বলি, আমরা যদি নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে শুরু করি, তাহলে নগদান বইয়ের প্রতিটা উদ্বৃত্তর কারণে ব্যাংক কলামের যে উদ্বৃত্তর পরিমাণ বৃদ্ধি পেয়েছিল বা বেড়ে গিয়েছিল সে সমস্ত কলামগুলো আমরা বা সে সমস্ত দফার টাকাগুলো আমরা যোগ করব, আর যে কারণে ব্যাংক কলামের উদ্বৃত্তগুলো হ্রাস পেয়েছিল সেগুলোকে আমরা বিয়োগ করব। গতদিন একটি উদাহরণ তোমাদের সামনে আমরা দিয়েছিলাম যে 5,000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম যে চেক ইস্যু করলে একজন আমানতকারী তার নগদান বইয়ের যে উদ্বৃত্ত থাকে সেখান থেকে বিয়োগ করে দেয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই চেকটি ব্যাংকে উপস্থাপন করা না হবে ততক্ষণ পর্যন্ত ব্যাংক কলামে সেটি ডেবিট হবে না, অর্থাৎ বিয়োগ করা হবে না। তাহলে এই এন্ট্রিটা দ্বারা আমরা যেটি বুঝি সেটি হলো এটি নগদান বইকে বিয়োগ করা হয়েছে বা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু কোথায় লিপিবদ্ধ করা হয়নি? ব্যাংক কলামে এখনো লিপিবদ্ধ করা হয়নি, অর্থাৎ ব্যাংক কলাম থেকে বিয়োগ করা হয়নি। ফলে কি হয়েছে? ব্যাংকের উদ্বৃত্ত এখনো বৃদ্ধি পেয়ে আছে বা বেশি আছে। তাহলে আমরা একটু যদি বলি, নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে শুরু করলে যেসব কারণে ব্যাংক বিবরণের উদ্বৃত্ত বৃদ্ধি পেয়েছিল, চেক ইস্যু করেছে যতক্ষণ পর্যন্ত ওই চেকটি ব্যাংকে ভাঙানোর জন্য উপস্থাপন করা না হবে ততক্ষণ পর্যন্ত ব্যাংক কলামের উদ্বৃত্তের পরিমাণ বেশি থাকবে। তাহলে এই এন্ট্রি দ্বারা আমরা কি করলাম? ব্যাংক কলামের উদ্বৃত্তের পরিমাণ বেশি দেখানো হয়েছে, যার জন্য আমরা এই এন্ট্রিটাকে যোগ করব। করার ফলে আমরা ব্যাংক কলামের উদ্বৃত্ত পেয়ে যাব। তাহলে যেটি পেলাম আমরা, প্রিয় শিক্ষার্থী, যে নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে শুরু করলে যেসব কারণে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত বৃদ্ধি পেয়েছিল বা বেড়ে গিয়েছিল সেগুলো যোগ, আর যে কারণে ব্যাংক বিবরণীর উদ্বৃত্তগুলো আমাদের হ্রাস পেয়েছিল সেগুলোকে আমরা বিয়োগ করব বা বিয়োগ করতে হবে, ফলে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত আমরা পেয়ে যাব। ঠিক একইভাবে যদি আমরা ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত নিয়ে শুরু করি, তাহলে যেসব কারণে নগদান বইয়ের উদ্বৃত্ত বৃদ্ধি পেয়েছিল সেগুলো আমরা যোগ করব, আর যে সমস্ত কারণগুলোতে নগদান বইয়ের উদ্বৃত্তগুলোকে হ্রাস পেয়েছে সেগুলোকে বিয়োগ করব, ফলে নগদান বইয়ের উদ্বৃত্ত পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা যেটি আলোচনা করলাম তার মূল সারবত্তা হলো, আমরা নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে যদি শুরু করি তাহলে ব্যাংক কলামের উদ্বৃত্তর দিকে আমাকে নজর দিতে হবে যে ব্যাংক কলামের উদ্বৃত্ত ওই এন্ট্রি দ্বারা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। যদি বৃদ্ধি পাই তাহলে নগদের সাথে যোগ করব, আর যদি হ্রাস পাই তাহলে নগদ থেকে সেটি বিয়োগ করব। একইভাবে আমরা যদি ব্যাংক কলামের উদ্বৃত্ত নিয়ে শুরু করি তাহলে যে এন্ট্রি দ্বারা আমরা শুরু করব এই এন্ট্রি দ্বারা নগদান বইয়ের দিকে আমাকে, অর্থাৎ হলো আমাদেরকে মাথায় একটা বিষয় মনে রাখতে হবে, নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে শুরু করলে আমাকে ব্যাংক উদ্বৃত্তের প্রতি নজর রেখে অঙ্ক করতে হবে। ঠিক একইভাবে ব্যাংক উদ্বৃত্ত নিয়ে যদি শুরু করি তাহলে নগদ উদ্বৃত্তের দিকে আমাদেরকে নজর করতে বা নজর দিতে হবে। ফলে যে সমস্ত এন্ট্রিগুলো যোগ বা বিয়োগ হবে সেগুলো যোগ করব, বা বৃদ্ধি পেয়েছে সেগুলো যোগ করব, আর যেগুলো হ্রাস পেয়েছে সেই এন্ট্রিগুলো আমরা বিয়োগ করব। করার ফলে আমরা যেটি পেয়ে যাব সেটি হলো অপর উদ্বৃত্ত পেয়ে যাবো। অর্থাৎ নগদান কলামের উদ্বৃত্ত নিয়ে শুরু করলে ব্যাংক কলামের উদ্বৃত্ত পাবো, আর ব্যাংক বিবরণের উদ্বৃত্ত নিয়ে শুরু করলে আমরা নগদান বইয়ের উদ্বৃত্ত পাবো। যেমন যে উদাহরণটি একটু আগে দিলাম, আবারও দিই, 2,000 টাকার একটি চেক ইস্যু করা হলো যা নগদান বইতে লেখা থাকলে ব্যাংক বিবরণীতে লেখা নাই। প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে মনে রাখতে হবে। ফলে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত নগদান বইয়ের উদ্বৃত্ত অপেক্ষা বেশি হবে, স্বভাবতই তাই হবে। এক্ষেত্রে মিলকরণের জন্য আমরা যদি নগদান বইয়ের উদ্বৃত্ত করতে নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করি তাহলে এন্ট্রিটি হবে যোগ। পক্ষান্তরে ব্যাংক বিবরণের উদ্বৃত্ত নিয়ে যদি আমরা শুরু করি তাহলে এটি হবে বিয়োগ। কারণ নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে আমরা যদি শুরু করি তাহলে দেখব ব্যাংক বিবরণের উদ্বৃত্তর পরিমাণ বেশি আছে, যার জন্য নগদান বইতে যে পরিমাণ কম আছে ওইটুকু আমরা যোগ করে দিব। একইভাবে ব্যাংক বিবরণী নিয়ে যদি আমরা শুরু করি তাহলে লক্ষ্য করে দেখব যেহেতু এই এন্ট্রি দ্বারা নগদান বইতে আগে বিয়োগ করা হয়েছে তার ফলে ব্যাংক বিবরণের পরিমাণ বেশি হবে, নগদার পরিমাণটা কমে যাবে, যার জন্য ব্যাংক বিবরণী থেকে এটি আমরা বিয়োগ করব। আমরা এতক্ষণ এক ব্যালেন্স অর্থাৎ একক ব্যালেন্স নিয়ে যে অঙ্ক সেটি যে আমরা কোন এন্ট্রিগুলো যোগ করে কাকে বলে
এবং কোন এন্ট্রিগুলো সাধারণত যোগ করব, কেন করব, সেটা নিয়ে বিস্তারিত কথা বললাম। এখন আমরা একক জের পদ্ধতির একটি সিনোপসিস দেখব যে কোন কোন এন্ট্রিগুলো নগদান বই অনুযায়ী শুরু করলে যোগ করব আর ব্যাংক অনুযায়ী করলে আমরা বিয়োগ করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্লাইড শেষে যদি দেখতে পাও তাহলে লক্ষ্য করে দেখো, নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক বিবরণীর জমাতিরিক্ত নিয়ে শুরু করব। আমরা শুরু করতেছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে। এখন ওই সমস্ত দফা বা আইটেমগুলোকে আমরা যোগ করব যে সমস্ত দফা বা আইটেমের ফলে ব্যাংক বিবরণী বৃদ্ধি পেয়েছিল। যেমন লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী, ইস্যুকৃত চেক যা ব্যাংকে এখন উপস্থাপন করা হয় নাই, চেক যখন ইস্যু করা হয়ে যায় সঙ্গে সঙ্গে নগদান বই থেকে সেটা নগদান বইয়ের যে উদ্বৃত্ত সেখান থেকে বিয়োগ করা হয়, কিন্তু ওই চেকটি যতক্ষণ না পর্যন্ত ব্যাংকে উপস্থাপন করা হবে ততক্ষণ পর্যন্ত ব্যাংক কমবে না, অর্থাৎ ব্যাংকের পরিমাণ বৃদ্ধি থাকবে। একইভাবে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা কিন্তু নগদানভুক্ত হয়নি। লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, এই আইটেমটি দ্বারা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা অর্থাৎ ব্যাংক বিবরণীর উদ্বৃত্তর পরিমাণ কি হয়েছে? হ্রাস পাইছে, কিন্তু নগদে এখনো নগদান বইতে এখনো সেটি কি করা হয়নি, যোগ করা হয়নি, যার জন্য এই এন্ট্রিও আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ নগদানভুক্ত হয়নি, অর্থাৎ মঞ্জুরিকৃত সুদ বলি অথবা প্রাপ্য বিল বলি অথবা লভ্যাংশ বলি অথবা বিনিয়োগের সুদ বলি, এটি কি করে? ব্যাংক আদায় করে। কার পক্ষ হতে? মক্কেলের পক্ষ থেকে এটি আদায় করে। তার মানে ব্যাংক বিবরণী আমার বেড়ে গেছে। আমি অঙ্ক করতেছি নগদান বই অনুযায়ী, আমি নগদান বই অনুযায়ী যখন অঙ্ক করব তখন আমাকে লক্ষ্য করতে হবে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত বাড়ছে না কমে গেছে। যদি বেড়ে থাকে ওই এন্ট্রির দ্বারা তাহলে সেটি যোগ করতে হবে, আর যদি কমে যায় তাহলে সেটি কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা এইখানে যেটি দেখলাম, একজন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান অথবা সেটি মঞ্জুরিকৃত সুদ অথবা সেটি ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় অথবা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় অথবা বিনিয়োগের সুদ আদায়, এই দফাগুলো আমরা একটা, দুটো, তিনটি, চারটি, পাঁচটি যেটি বলি না কেন, প্রত্যেকটি দফার দ্বারা ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের পরিমাণ আমার বৃদ্ধি পাবে। ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে মিলকরণের জন্য, যেহেতু আমরা নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে অঙ্ক করি, তাহলে নগদের উদ্বৃত্তের পরিমাণও আমাকে বৃদ্ধি করতে হবে, যার জন্য এই দফাগুলোকে আমাকে যোগ করে দিতে হবে। একইভাবে প্রাপ্ত চেক নগদান বইতে না লিখে আদায়ের জন্য ব্যাংকে জমা দান, অর্থাৎ কোনো চেক পেয়েছি সেটা নগদান, একই অবস্থা, ব্যাংকে জমা দিয়েছি মানে ধরেই নিলাম আমরা ব্যাংক সেটি আদায় করেছে। ব্যাংকে জমা প্রদত্ত চেকের টাকা নগদান বইতে কম লিখা, অর্থাৎ আমরা চেক জমা দিয়েছি ব্যাংকে 5,000 টাকা, কিন্তু নগদান বইতে লিখার সময় আমরা ভুল করে লিখে ফেলেছি সেটি 500 টাকা, 4,500 টাকা লিখলাম অথবা 500 টাকা লিখলাম, যেই পরিমাণই কম। তার এই এন্ট্রির ফলেও আমরা দেখেছি ব্যাংক বিবরণের উদ্বৃত্তের পরিমাণ বা ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু নগদ উদ্বৃত্তের পরিমাণ এখনো বাড়ানো হয়নি, অর্থাৎ কম হয়েছে। এই এন্ট্রিগুলো যোগ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্ক করার ক্ষেত্রে নগদান বই নিয়ে যদি আমরা শুরু করি তাহলে যেইটি আমাদেরকে মনে রাখতে হবে যে দফা বা আইটেম দ্বারা আমরা ব্যাংক বিবরণীর পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে, কিন্তু নগদের পরিমাণ এখনো বৃদ্ধি পায়নি বা বাড়ানো হয়নি, কারণ আমরা নগদান বই নিয়ে অঙ্ক শুরু করেছি। তাহলে ওই সমস্ত দফাগুলো যোগ করব। ঠিক একইভাবে কোন দফাগুলো আমরা বিয়োগ করব একটু লক্ষ্য করে দেখি। জমাকৃত চেকের টাকা ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। ব্যাংক আদায় না করা পর্যন্ত ব্যাংক বাড়বে না, অর্থাৎ হলো ব্যাংকের পরিমাণ কমে যাবে, তাহলে এটি আমরা বিয়োগ করব। বীমা সেলামে পদেই বিল ইত্যাদি ব্যাংক কর্তৃক পরিশোধ, ব্যাংক যখন পরিশোধ করে তখন ব্যাংকের পরিমাণ হ্রাস পায়, তখন এটিও বিয়োগ করব। দান বইতে ডেবিটকৃত চেক এখনো আদায়ের জন্য ব্যাংকে পাঠানো হয়নি, অর্থাৎ আমি কোনো পক্ষকে এটি টাকা দিয়েছি, দান বইতে একটা চেক দিয়েছি ডেবিট, কিন্তু সেটি এখনো ব্যাংকে পাঠানো হয়নি। বাট্টাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যান, আমরা জানি এর ফলে ব্যাংকের উদ্বৃত্তের পরিমাণ হ্রাস পায়। ইস্যুকৃত চেকের টাকা ব্যাংকে উত্তোলিত হয়েছে, কিন্তু নগদান বইতে ক্রেডিট করা হয়নি। নগদান বইতে ক্রেডিট করা হয়নি, অর্থাৎ হলো নগদান বই হতে বিয়োগ করা হয়নি। তো সুতরাং এটিও আমাদের বিয়োগ করতে হবে।
ইস্যুকৃত চেক নির্ধারিত সময়ের পরিবর্তে ব্যাংক কর্তৃক অন্য হিসাবে ডেবিট করা হয়েছে। অর্থাৎ চেক একটি ইস্যু করা হয়েছে, আমরা জানি সেটি ব্যাংকে ভাঙ্গানোর জন্য নির্দিষ্ট সময় শেষে সেটি উপস্থাপন করা হবে, কিন্তু ব্যাংক কর্তৃক অন্য হিসাবে ডেবিট করা হয়েছে। যেটি আমার হিসাবে ডেবিট করার কথা কিন্তু সেটি অন্য হিসাবে ডেবিট করা হয়েছে, সেটিও আমাদের বিয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা কিছু আইটেম যোগ দেখলাম এবং কিছু আইটেম বিয়োগ দেখলাম। মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, আমরা যখন নগদান বই উদ্বৃত্ত নিয়ে অঙ্ক করতে যাব, তখন যে আইটেমগুলো দ্বারা নগদান বইয়ের উদ্বৃত্ত নেওয়া শুরু করলে যে আইটেমগুলো দ্বারা ব্যাংকের পরিমাণ, ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ বৃদ্ধি পাবে, সে সমস্ত আইটেমগুলো আমরা যোগ করব, আর যে আইটেমগুলো আমার হ্রাস পাবে সে সমস্ত আইটেমগুলোকে আমরা বিয়োগ করব। কিন্তু যদি আমরা ব্যাংক কলামের উদ্বৃত্ত নিয়ে শুরু করি তাহলে নগদের বিপরীত হবে। অর্থাৎ নগদান বই অনুযায়ী যেগুলো আমরা যোগ করেছিলাম সেগুলোকে আমরা বিয়োগ করব, আর যেগুলো নগদান উদ্বৃত্ত অনুযায়ী যেগুলো আমরা বিয়োগ করেছিলাম সেগুলো আমরা যোগ করব। প্রশ্নটা হলো কেন? কারণটি হলো, ব্যাংক কলামের উদ্বৃত্ত নিয়ে যখন শুরু করি তখন আমাদের নগদের উদ্বৃত্তের দিকে লক্ষ্য করতে হয়। একইভাবে নগদের উদ্বৃত্ত নিয়ে যখন আমরা শুরু করি তখন ব্যাংকের দিকে আমাদেরকে নজর দিতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একক জেরের একটি ফর্মুলা আমরা শিখলাম যে কিভাবে আমাদের অঙ্ক তৈরি করতে হয়। এখন একটি আমরা প্রবলেম দেখব। প্রবলেমটা যদি দেখো, একটু লক্ষ্য করে দেখো। জনাব কাজলের 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে ব্যাংক সমন্বয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। কি কি আছে? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আছে 55,000 টাকা। একজন দেনাদারের নিকট থেকে 30,000 টাকার 5টি চেক এবং 12,000 টাকার 3টি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেন, কিন্তু এর মধ্যে ব্যাংক 10,000 টাকা দুটো চেক আদায় করেছে। তার মানে হলো বাকি টাকাটা এখনো ব্যাংক আদায় করতে পারে নাই। 3 নাম্বার যেটি বলা হয়েছে, পাওনাদার বরাবর 18,000 টাকার 6টি চেক ইস্যু করা হয়েছে, তার মধ্যে 12,000 টাকার 4টি চেক 31শে ডিসেম্বরের মধ্যে পরিশোধিত হয়েছে। 5,000 টাকার একটি প্রাপ্য বিল 25শে ডিসেম্বর তারিখে 4,500 টাকায় বাট্টা করা হয়েছে, কিন্তু সম্পূর্ণ নগদান বইতে সম্পূর্ণ টাকা দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে। 2,500 টাকার একটি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেন, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। একজন দেনাদারের নিকট হতে 3,000 টাকার ব্যাংক সরাসরি আদায় করেছে, কিন্তু নগদান বইতে এটিও লিপিবদ্ধ করা হয়নি। 7 নাম্বার এন্ট্রি হলো 2,000 টাকার একটি প্রদেয় বিল ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। ইতিপূর্বে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 1,500 টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়েছে, অর্থাৎ ব্যাংক কর্তৃক এটি ডিজনার হয়ে গেছে, কিন্তু নগদান বইতে সেটি এখন পর্যন্ত লিপিবদ্ধ করা হয়নি। 9 নাম্বার এন্ট্রি যদি আমরা দেখি, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 500 টাকা এবং ধার্যকৃত চার্জ 300 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, মঞ্জুরিকৃত সুদ ব্যাংক আদায় করে, আর ধার্যকৃত চার্জ হলো ব্যাংকের কর্তন। অর্থাৎ একটি দ্বারা ব্যাংকের উদ্বৃত্ত বৃদ্ধি পাবে, অপরটি দ্বারা ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ হ্রাস পাবে। আমরা যেটি দেখলাম প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ একটি অঙ্ক দেখলাম। আমরা বলি যেহেতু অঙ্কটি আছে আমাদের নগদান বইয়ের উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে, আমরা নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করলে আমরা যে 9টা এন্ট্রি দেখলাম 1 নাম্বার সহ, প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রে আমাকে লক্ষ্য করতে হবে যে ওই এন্ট্রি দ্বারা আমরা অঙ্ক শুরু করতেছি নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত দ্বারা, আমাকে লক্ষ্য করতে হবে ওই এন্ট্রির ফলে ব্যাংক বিবরণী উদ্বৃত্তের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল না হ্রাস পেয়েছিল। যদি ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সেটি যোগ করব, আর যদি হ্রাস পায় সেটি তাহলে আমরা বিয়োগ করব। তো আমরা বোর্ডে অঙ্কটা একটু সমাধান করে নিই প্রিয় শিক্ষার্থী। আমরা দেখি, লিখলাম ব্যাংক সমন্বয় বিবরণী। আমরা টাকার কলাম দুটো টানবো, আমরা লিখব বিবরণ বিস্তারিত পরিমাণ। আমাদের
অঙ্কের যে উদ্বৃত্তটা যদি একটি উদ্বৃত্ত থাকে সেই উদ্বৃত্ত নিয়ে আমরা শুরু করব। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আমাদের দেখলাম আমরা দেওয়া আছে ৫৫,০০০ টাকা। এই উদ্বৃত্ত যেটি দেওয়া আছে সেটি আমরা লিখে নিলাম প্রিয় শিক্ষার্থী। এরপরে যেটি আমরা করব, এরপর একটার পর একটা এন্ট্রি আমরা দেখব, যদি যোগ হয় তাহলে যোগ কলামে দিব, বিয়োগ হলে আমরা সেটিকে বিয়োগ করব। আমরা যদি দেখি ২ নাম্বার এন্ট্রি, দেনাদারের নিকট হতে ৩০,০০০ টাকার ৫টি চেক এবং ১২,০০০ টাকার ৩টি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ৩১শে ডিসেম্বর এর মধ্যে ১০,০০০ টাকার ২টি চেক আদায় হয়েছে। প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে, যেটি ব্যাংক আদায় করেছে অথবা যেটি ব্যাংক পরিশোধ করেছে, অন্য কিছু বলা না থাকলে আমরা ধরে নিব সেটা নগদানভুক্ত হয়ে গেছে বা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে। সুতরাং সেই এন্ট্রি নিয়ে আমাদের আর কোনো কাজ নেই। আমাদের যেটি করতে হবে সেটি হলো, যেটি ব্যাংক আদায় করেছে নগদানভুক্ত হয়নি, অথবা নগদানভুক্ত হয়েছে ব্যাংক আদায় করতে পারেনি অথবা পরিশোধ করতে পারেনি, সেটি নিয়ে আমরা কাজ করব। তাহলে ৩০,০০০ টাকার ৫টি চেক এবং ১২,০০০ টাকার ৩টি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। কি কারণে? আদায়ের জন্য। কিন্তু ব্যাংক কেবলমাত্র ১০,০০০ টাকার ২টি চেক আদায় করেছে। দ্যাট মিনস ২০,০০০ টাকার ৩টি চেক এবং ১২,০০০ টাকার প্রাপ্য বিল ব্যাংক আদায় করতে পারে নাই। ব্যাংক আদায় যদি করতে না পারে তাহলে ব্যাংকের উদ্বৃত্তের পরিমাণ বৃদ্ধি না পায় সেটি কি হবে? হ্রাস পাবে। লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, অঙ্ক শেখার জন্য যেটি আমাদের করতে হয় সেটি হলো এন্ট্রিগুলোকে খুব সাবধানভাবে, খুব মনোযোগ সহকারে পড়ে, যেহেতু আমরা অঙ্ক করতেছি নগদান বই মোতাবেক, সুতরাং আমাকে লক্ষ্য করতে হবে যেই এন্ট্রি নিয়ে আমরা কাজ করব সেই এন্ট্রি দ্বারা ব্যাংক কলামের উদ্বৃত্তের যেটি আছে, যে বা বলি যেটি আমরা ব্যাংক বিবরণের যে ব্যাংক কলামের উদ্বৃত্ত, তার পরিমাণ হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে। তো সুতরাং এখানে আমরা বলতেই পারি এটি দ্বারা যেটি হয়েছে সেটি হলো ব্যাংক বিবরণের উদ্বৃত্তের পরিমাণ কি হয়েছে? আমাদের হ্রাস পেয়েছে। তাহলে আমরা যেহেতু অঙ্ক করতেছি নগদান বই অনুযায়ী, সুতরাং ব্যাংক বিবরণী উদ্বৃত্ত যদি হ্রাস পায় তাহলে সেটিকে আমরা বিয়োগ করব, আর যদি ওই উদ্বৃত্ত দ্বারা ব্যাংক বিবরণী উদ্বৃত্ত বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা সেটি কি করব? যোগ করব। তাহলে এটি আমাদের যেটি বিয়োগ হ্রাস পেয়েছে, আমরা এখানে কিছু এন্ট্রি একটু টেকনিক্যালি লিখে রাখলাম, যোগ, আবার আমরা লিখে রাখলাম বিয়োগ। আমরা যেহেতু এটি বিয়োগ তাহলে আমরা লিখব ব্যাংক কর্তৃক ব্যাংকে জমাকৃত চেক ও প্রাপ্য বিল ব্যাংক আদায় করতে পারেনি। কত টাকা? আমরা চাইলে এখানে আমার ৩০,০০০ টাকার মধ্যে ১০,০০০ টাকা আদায় হয়েছে, তাহলে ২০,০০০ যোগ ১২,০০০, দ্যাট মিনস ৩২,০০০ টাকার চেক ও প্রাপ্য বিল ব্যাংক আদায় করতে পারে নাই। এরপরে আমরা ৩ নাম্বার এন্ট্রি দেখব প্রিয় শিক্ষার্থী, কি আছে সেটি। পাওনাদার বরাবর ১৮,০০০ টাকার ৬টি চেক ইস্যু করা হয়েছে, তন্মধ্যে ১২,০০০ টাকার ৪টি চেক ৩১শে ডিসেম্বরের মধ্যে পরিশোধিত হয়েছে। আমি কিছুক্ষণ আগেই তোমাদের যেটি বললাম, যে যেটি আদায় হবে বা যেটি পরিশোধ হবে সেটি নিয়ে আমাদের কাজ নেই, লক্ষ্য করতে হবে। তাহলে ১৮,০০০ টাকার চেকের মধ্যে ভাঙ্গানোর জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়েছে ১২,০০০ টাকার চেক, বাকি ৬,০০০ টাকার চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তাহলে ওই ৬,০০০ টাকার দ্বারা কি হবে? আমার নগদান বইতে কি করা হয়েছে? বিয়োগ করা হয়েছে
নগদান বইতে বিয়োগ করা হয়ে গেছে, ব্যাংক বিবরণীতে এখনো সেটি উপস্থাপন করা হয় নাই। ফলে যেটি হবে সেটি হলো ব্যাংক বিবরণী উদ্বৃত্তের পরিমাণ ৬,০০০ টাকা কি হবে, বেশি থাকবে। তাহলে আমরা এই এন্ট্রি দ্বারা যেটি বুঝলাম প্রিয় শিক্ষার্থী, সেটি হলো আমার ব্যাংক বিবরণী উদ্বৃত্তর পরিমাণ কি আছে, বেশি আছে। কত টাকা? ৬,০০০ টাকা। তো সুতরাং নগদের সমতা আনার জন্য সেটি নগদের সাথেও আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা লিখলাম ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি বা উপস্থাপন করা হয়নি। তোমরা চাইলে ব্র্যাকেটে লিখে দিতে পারো 18,000 মাইনাস 12,000, দ্যাট ইজ টাকা 6,000। এই 3 নাম্বার এন্ট্রি দ্বারা আমরা 6,000 টাকা দেখলাম ব্যাংক কলামে বৃদ্ধি পেয়েছে, সুতরাং নগদ কলামেও সেটি কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, একটি কথা মনে রাখতে হবে আমাদেরকে, আমরা আমানতকারীর যে বইটি আছে সেটি সংশোধন করতে পারি, ব্যাংকের উদ্বৃত্ত কেবলমাত্র ব্যাংক সংশোধন করতে পারে। এরপরে আমরা 4 নাম্বার যে এন্ট্রিটি আছে, 5,000 টাকার একটি প্রাপ্য বিল 25শে ডিসেম্বর তারিখে 4,500 টাকায় বাট্টা করা হয়, কিন্তু বিলের সম্পূর্ণ দ্বারা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে আমাদের, সেটি কি, ব্যাংক যে কোনো বিল বাট্টা করে এই ব্যাংক 5,000 টাকার একটি ব্যাংক বাট্টা করেছে 4,500 টাকায়। তার মানে ব্যাংক কলামে লিপিবদ্ধ করা হয়েছে 4,500 টাকা, নগদান কলামেও লিপিবদ্ধ করতে হবে 4,500 টাকায়, কিন্তু নগদান বইতে 4,500 টাকা লিপিবদ্ধ না করে সেটি 5,000 টাকায় লিপিবদ্ধ করা হয়ে গেছে। অর্থাৎ নগদান বইতে বেশি লিপিবদ্ধ করা হয়েছে কত টাকা, 500 টাকা। আমরা যদি এইভাবে ভাবি যে নগদান বইতে বেশি লিপিবদ্ধ করা হয়েছে, তাহলে নগদান বই থেকে বাদ দেব। অথবা ব্যাংক নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে 5,000 টাকা, কিন্তু ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়েছে 4,500 টাকা, তাহলে ব্যাংক কলামের উদ্বৃত্তের পরিমাণ কম দেখানো হয়েছে 500 টাকা। তাহলে আমরা যে এন্ট্রিগুলো একটু জানি, আমরা ক্রিটিক্যাল ভাবে ভাবতে পারি অথবা খুব সিম্পল ভাবে ভাবতে পারি। এই এন্ট্রির দ্বারা নগদান কলামে বেশি দেখানো হয়েছে, ব্যাংক কলামের পরিমাণ উদ্বৃত্তের পরিমাণ হ্রাস করা হয়েছে, কম দেখানো হয়েছে। তাহলে নগদান শুরু করলে যদি আমরা দেখি ব্যাংক কলামের উদ্বৃত্তের পরিমাণকে হ্রাস করেছিল বা হ্রাস করা হয়েছিল, তাহলে ওই এন্ট্রিটা আমরা কি করব, বিয়োগ করব। অথবা আমরা অন্যভাবে ভাবতে পারি, যেহেতু আমরা অঙ্ক করতেছি নগদান বই অনুযায়ী, সুতরাং এটির দ্বারা নগদান বইতে বেশি লিপিবদ্ধ করা হয়েছে 500 টাকা, সুতরাং ব্যাংক নগদান বই থেকেও বাদ দিব আমরা 500 টাকা। তাহলে এটিও হলো আমাদের বিয়োগের এন্ট্রি। বাট্টাকৃত প্রাপ্য বিল নগদান বইতে বেশি টাকায় লিপিবদ্ধকরণ বা লিপিবদ্ধ করা হয়েছে 5,000 মাইনাস 4,500, দ্যাট ইজ 500 টাকা। আমরা 4-এরও সমাধান করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা 5 নাম্বার এন্ট্রিতে যাব, কি লেখা আছে একটু দেখি। 2,500 টাকার একটি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দান, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নাই। অর্থাৎ এইখানে যেটি হয়েছে সেটি হলো, এই এন্ট্রি দ্বারা আমরা দুইভাবে ঠিক আগের মতোই ব্যাখ্যা দিতে পারি। আমরা অঙ্ক করতেছি নগদান বই অনুসারে, কিন্তু এইখানে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে হবে নগদান বইয়ে নগদান বইতে এখনো লিপিবদ্ধ করা হয় নাই, কিন্তু ব্যাংকে লিপিবদ্ধ করা হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি পজিটিভ ভাবে ভাবি যে নগদান বইতে যে এন্ট্রিটা লিপিবদ্ধ করার দরকার সেটি লিপিবদ্ধ করা হয় নাই, অর্থাৎ নগদান বইয়ের উদ্বৃত্ত বাড়ানোর দরকার, বাড়ানো হয়নি, সেটি যোগ করব। আর যেটি বিয়োগ করার দরকার এখনো বিয়োগ করা হয়নি, সেটি বিয়োগ করব। অপরভাবে ভাবতে পারি, একটির উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করলে অপর উদ্বৃত্ত যদি বৃদ্ধি পায় তাহলে যোগ, অথবা হ্রাস পেলে সেটি আমরা করব বিয়োগ। এখানে যদি আমরা দেখি তাহলে 2,500 টাকার যে এন্ট্রি, তাতে ব্যাংক কলামের উদ্বৃত্তের পরিমাণ বেশি দেখানো হয়েছে, সুতরাং নগদান বই অনুযায়ী অঙ্ক করলে এটিকে আমরা যোগ করব।
নাম্বার 2, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় যা নগদানভুক্ত হয়নি। কত টাকা? টাকার পরিমাণ হলো আমাদের 2500 টাকা। এটি দ্বারা আমাদের যেটি করতে হবে সেটি হলো নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, কম লিপিবদ্ধ করা হয়েছে, ব্যাংক কলামে লিপিবদ্ধ করার ফলে ব্যাংক যেহেতু আদায় করছে, ব্যাংক উদ্বৃত্ত বেড়ে গেছে। যেহেতু ব্যাংক উদ্বৃত্ত বেড়ে গেছে, সুতরাং নগদের উদ্বৃত্ত আমাদেরকে কি করতে হবে? বাড়াতে হবে। আমরা 6 নাম্বার এন্ট্রি, যদি একজন দেনাদারের নিকট থেকে 3000 টাকা ব্যাংক সরাসরি আদায় করেছে যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, 5-এর মতোই প্রিয় শিক্ষার্থী, ওটি প্রাপ্য বিল আদায় করেছে আর এটি দেনাদারের নিকট থেকে আদায় করেছে। অর্থাৎ হলো এই এন্ট্রির দ্বারাও আমাদের ব্যাংক কলামের উদ্বৃত্তের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু নগদের পরিমাণ এখনো বৃদ্ধি করা হয়নি, যা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট হতে আদায় যা নগদানভুক্ত বা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। কত টাকা প্রিয় শিক্ষার্থী? 3000 টাকা। এর পরের এন্টিটিতে আমরা যদি যাই, আমরা দেখতে পাই 2000 টাকার একটি পদেই বিল ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। প্রিয় শিক্ষার্থী, একটা কথা মনে রাখতে হবে, ব্যাংক কখনো তার নিজের জন্য কাজ করে না, এই মক্কেলের পক্ষ হয়ে হয় আদায় করে অথবা পরিশোধ করে। এখানে যেটি হয়েছে, ব্যাংক তার আমানতকারীর পক্ষ থেকে একজন পাওনাদারকে 2000 টাকার পদেই বিল পরিশোধ করেছে। তার অর্থ মানে হলো যে ব্যাংকের কলামের উদ্বৃত্তের পরিমাণ হ্রাস পেয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটি নগদান বইতে বিয়োগ না করা হবে ততক্ষণ পর্যন্ত এটি দ্বারা নগদান বইয়ের উদ্বৃত্তর পরিমাণ বৃদ্ধি পাবে। আমরা গত 3 নাম্বার ক্লাসে যেটি দেখেছিলাম, তোমাদের নিঃসন্দেহে মনে আছে, আমরা দুটো অর্থ বলেছিলাম, একটি ডেবিট মেমোরেন্ডাম আর একটি হলো ক্রেডিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম দ্বারা আমরা বলেছিলাম যে ব্যাংক যখন মক্কেলের পক্ষ থেকে কোনো কিছু পরিশোধ করে, সেটি বেতন হতে পারে, ভাড়া হতে পারে, প্রদেয় বিল হতে পারে বা অন্যান্য খরচ হতে পারে, কি কারণে ব্যাংক সেটি পরিশোধ করলো এবং কত টাকা পরিশোধ করেছে সে কারণ উল্লেখপূর্বক আমানতকারীকে একটি চিঠি ইস্যু করে, যেটিকে আমরা বলি ডেবিট মেমোরেন্ডাম। অর্থাৎ ব্যাংক পরিশোধ করেছে যতক্ষণ পর্যন্ত ডেবিট মেমোরেন্ডামটা আমানতকারীর কাছে না পৌঁছায় বা আমানতকারী যতক্ষণ এটি জানতে না পারে ততক্ষণ পর্যন্ত আমানতকারী তার নগদান বই হতে সেটি বিয়োগ করে না। একইভাবে আমরা বলেছিলাম ক্রেডিট মেমোরেন্ডামের কথা, ব্যাংক দেনাদারের নিকট হতে অথবা প্রাপ্য বিল আদায় করে, দেনাদারের নিকট থেকে আদায় করে, বিনিয়োগের সুদ আদায় করে, মঞ্জুরিকৃত সুদ সেটি ক্রেডিট করে বা আদায় করে, একইভাবে বিনিয়োগের সুদ আদায় করে, লভ্যাংশ আদায় করে। এগুলো আদায় করার এবং যে কি কারণে আদায় করেছে, কত টাকা আদায় করেছে তার কারণ উল্লেখপূর্বক আমানতকারীকে ঠিক একইভাবে আরেকটি পত্র প্রেরণ করে, যেটিকে আমরা বলি ক্রেডিট মেমোরেন্ডাম। কিন্তু ব্যাংক আদায় করেছে কিন্তু এখন পর্যন্ত আমানতকারীকে জানানো হয়নি, যার জন্য কি হয়নি, আমাদের আমানতকারী সেটি যোগ বা বিয়োগ করতে ব্যর্থ হয়েছে। ফলে একটা নির্দিষ্ট তারিখে এসে যদি আমরা দেখি, তাহলে ব্যাংক কলামের উদ্বৃত্ত এবং নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত, দুটি উদ্বৃত্তের মধ্যে আমরা গড়মিল দেখতে পাই। তাহলে এই এন্ট্রি দ্বারা আমরা যেটি পাই, ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ হ্রাস পেয়েছে, অথবা বলতে পারি নগদান উদ্বৃত্তের পরিমাণ হ্রাস করতে হবে কিন্তু এখনো হ্রাস করা হয়নি। তাহলে এটিও বিয়োগ হবে। পাওনাদারকে সরাসরি পরিশোধ নগদানভুক্ত হয়নি। কত টাকা প্রিয় শিক্ষার্থী? সেটি হলো আমাদের 2000 টাকা।
এরপরে আমরা 8 নাম্বার এন্ট্রি দেখব। ইতিপূর্বে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 1500 টাকার একটি চেক যা ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, যা কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে মনে রাখতে হবে, ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলে ব্যাংকের পরিমাণ কি হয়ে যায়? হ্রাস হয়ে যায়। তাহলে এরা ব্যাংকের পরিমাণ যদি হ্রাস হয়, তাহলে নগদান বইয়ের উদ্বৃত্ত বের করতে গেলে সেটি নগদ থেকেও আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। অথবা বলতে পারে যে ব্যাংকের যেহেতু হ্রাস পেয়েছে, সুতরাং নগদান বই তো সেটি হ্রাস করতে হবে, করা হয়নি, এখন অন্তর্ভুক্ত করতে হবে। 4 নাম্বার এন্ট্রি, প্রত্যাখ্যাত চেক যা নগদান ভুক্ত হয় নাই, কত টাকা? 1500 টাকার। আমরা 8 নাম্বার এন্ট্রিও লিপিবদ্ধ করলাম। 9 নাম্বার এন্ট্রি যদি আমরা দেখি, লক্ষ্য করে দেখি, একটি মঞ্জুরিকৃত সুদ আর একটি ব্যাংক চার্জ। লক্ষ্য করতে হবে যে আমানতকারীর এটি আয় আর ব্যাংক চার্জ হলো আমানতকারীর ব্যয়, বা ব্যাংকের আয় আমানতকারীর ব্যয়। কেন? ব্যাংক আমানতকারী যে জমানো টাকার উপর ব্যাংক যে সুদ মঞ্জুর করে তাকে বলা হয় মঞ্জুরিকৃত সুদ। একইভাবে আমানতকারী হিসাব পরিচালনা করার জন্য আমানতকারী হিসাবে ব্যাংক যে টাকা কর্তন করে তাকে বলা হয় ব্যাংক চার্জ বা ব্যাংক কমিশন। তাহলে একটি দ্বারা ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি পেয়েছে, যেটি দ্বারা ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি পেয়েছে সেটা নগদান অনুযায়ী যোগ, আর যেটি দ্বারা নগদান উদ্বৃত্ত হ্রাস পেয়েছে সেটি নগদ অনুযায়ী বিয়োগ। তাহলে 9 নাম্বার এন্ট্রি আমার 2 জায়গায় যাবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ কত টাকা? আমাদের 500 টাকা। একইভাবে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 300 টাকা, যা নগদানভুক্ত হয় নাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করে দেখো, সমস্ত আইটেমগুলোকে আমরা শেষ করে দিয়েছি। এখন যোগ যদি করি, একটু লক্ষ্য করে দেখতে হবে আমাদের। 6000, 2000, 8000 আর 3000, 11000, 500, 500, 1000, 12000 টাকা আমরা পেয়ে গেলাম যোগ করে। তাহলে এখানে পাবো 5 আর 2 7, 67,000 টাকা। আমি আবারও বলি, 5 5 10 শূন্য, হাতে 1, 7 আর 2 9, 9 আর 3 12, 12,000 যোগ 55,000 আমরা পেয়ে গেলাম 67,000। আর এখানে বিয়োগের কলাম যদি দেখি, আমরা পাই 32 আর 2 34, 34 একে 35, 36,300 টাকা পাই আমরা বিয়োগের ঘরে। 36,300। আমরা যদি আবারও করে দেখি, 5 5 10, 3 13, 3 হাতে 1, 1 3 আর 2 5, 1 6 3, অর্থাৎ 36,300 টাকা হলো আমাদের বিয়োগ। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে পাই 700, 6 আছে কয়ে 7, 1 3 আছে কয়ে 6 3। লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করেছিলাম 55,000 টাকা দিয়ে এবং শেষের উদ্বৃত্ত পেলাম আমি 31,700। উপরে লিখেছিলাম নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আর এখন লিখব ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আমরা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থী। অর্থাৎ আমরা যে একক জের নিয়ে অঙ্ক করতেছি, সেখানে বললাম একক জের নিয়ে অঙ্ক করলে একটি জের নিয়ে যদি আমরা শুরু করি, তাহলে একটি জের বা উদ্বৃত্ত নিয়ে শুরু করলে অপর জের বা উদ্বৃত্ত আমরা পেয়ে যাই। আমরা 9টা এন্ট্রি, অর্থাৎ হলো একটির উদ্বৃত্ত দেওয়া আছে, বাকি 8টা এন্ট্রি দেওয়া আছে। 8টা এন্ট্রি নিয়ে আমরা কাজ করলাম। করার ফলে আমরা যেহেতু শুরু করেছিলাম নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে, আমরা কি পেয়ে গেছি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত।
আমরা যদি আবারও লক্ষ্য করে দেখি প্রিয় শিক্ষার্থী, আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু করেছিলাম 55,000 টাকা। আমরা 2 নাম্বার এন্ট্রি যেটি সেটি আমরা দেখেছি যে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি, অর্থাৎ ব্যাংক আদায় করতে পারেনি। ব্যাংক আদায় করতে না পারলে ব্যাংকের উদ্বৃত্তের পরিমাণ হ্রাস পাবে। আমরা নগদান বই নিয়ে যদি শুরু করি তাহলে ব্যাংকের উদ্বৃত্ত যদি হ্রাস পায় তাহলে বিয়োগ করব, আর ব্যাংকের উদ্বৃত্ত যদি বৃদ্ধি পায় তাহলে যোগ করব। কারণটা হলো ব্যাংকের উদ্বৃত্ত যদি বৃদ্ধি পায় তাহলে নগদের উদ্বৃত্তটাকেও বাড়াতে হবে। একইভাবে ব্যাংকের উদ্বৃত্ত যদি হ্রাস পায় তাহলে নগদের উদ্বৃত্তটাকেও আমাকে হ্রাস করতে হবে। আমরা তাহলে আমার ছিল মোট 32,000, বলা হচ্ছে যে 30,000 টাকার 5টি চেক ও 12,000 টাকার 3টি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেন, কেবলমাত্র তার মধ্যে 10,000 টাকার 2টি চেক। তাহলে 30,000 টাকার 5টা চেকের মধ্যে 10,000 টাকার 2টি চেক আদায় হলে অবশিষ্ট থাকলো আমার 20,000 টাকার 3টি চেক এবং 12,000 টাকার 3টি প্রাপ্য বিল। এটি আদায় হয়নি, সেটি নগদান উদ্বৃত্তকে হ্রাস করেছে, যার জন্য এটি বিয়োগ করলাম। তারপরের এন্ট্রি আমরা দেখেছি প্রিয় শিক্ষার্থী, পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক। আমরা জানি পাওনাদার বরাবর যে কোনো চেক ইস্যু করলে নগদ উদ্বৃত্ত হ্রাস পেয়ে যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই চেকটি ব্যাংকে উপস্থাপন না করা হবে ততক্ষণ পর্যন্ত ব্যাংকের কলামের উদ্বৃত্ত হ্রাস পাবে না। অর্থাৎ ব্যাংকের কলামের উদ্বৃত্ত কি হবে? বেশি থাকবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। এখন ব্যাংকের কলামের উদ্বৃত্ত যেহেতু বৃদ্ধি পেয়েছে সেহেতু আমরা এটিকে আমরা নগদান অনুযায়ী যোগ করব। আমরা যোগ করে দিয়েছি 6,000 টাকা। এরপরে 4 নাম্বার এন্ট্রি আমরা দেখেছি, বাট্টাকৃত প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়। আমরা জানি যে বাট্টাকরণটা হলো একটা বাট্টাকরণ বলা হয় যে একটা নির্দিষ্ট মেয়াদের পূর্বে যখন একটি বিল ব্যাংক কর্তৃক ভাঙ্গানো হয় তখন তাকে বলা হয় বাট্টাকরণ। এবং বাট্টাকরণের ফলে যেটি দেখা হয়েছে যে সেটি হলো ব্যাংকে লেখা হয়েছে 4,500 টাকা, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে 5,000 টাকায়। অর্থাৎ হলো নগদান বইতে বেশি লিপিবদ্ধ করা হয়েছে এবং ব্যাংক বিবরণীতে কম লিপিবদ্ধ করা হয়েছে। যেহেতু আমরা অঙ্ক করতেছি নগদান বই অনুযায়ী, যার জন্য এই এন্ট্রি দ্বারা নগদানকে বৃদ্ধি পাওয়া হয়েছে এবং ব্যাংকে হ্রাস পাওয়া হয়েছে, সুতরাং এই 500 টাকা হয়ে যাবে আমার বিয়োগ বা সেটি বিয়োগ করা হয়েছে। একইভাবে আমরা দেখলাম যে 2,500 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংক আদায় করেছে, অর্থাৎ ব্যাংকের উদ্বৃত্ত বেড়ে গেছে, নগদে এখনো যোগ করা হয়নি, সেটি আমরা যোগ করেছি। এবং তার পরের কলামও আমরা দেখেছি যে দেনাদারের নিকট থেকে 3,000 টাকার একটি চেক ব্যাংক আদায় করেছে, সেটিও নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, অর্থাৎ ব্যাংকের ঘরে যোগ করা হয়েছে, নগদান বইতে যোগ করা হয়নি, সেটিও আমরা নগদান বইতে যোগ করে দিয়েছি। সর্বশেষে আমরা আরেকটি এন্ট্রি দেখলাম 7 নাম্বার, সেটিতে বলা হয়েছে যে 8 নাম্বার, যেটি হলো যে 1,500 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু কোনো কারণে ব্যাংক সেটি কি করেছে? প্রত্যাখ্যান করেছে। ব্যাংক কোনো চেক প্রত্যাখ্যান করলে ব্যাংক বিবরণী উদ্বৃত্তের পরিমাণ হ্রাস পায়, যার জন্য সেটিও আমরা বিয়োগ করে দিয়েছি 1,500 টাকা। এবং 9 নাম্বার এন্ট্রিতে আমরা যেটি দেখেছি প্রিয় শিক্ষার্থী, সেটি হলো একটি আছে মঞ্জুরিকৃত সুদ, আরেকটি হলো ধার্যকৃত চার্জ। মঞ্জুরিকৃত সুদের দ্বারা ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি পায় এবং ধার্যকৃত চার্জ দ্বারা ব্যাংক উদ্বৃত্ত হ্রাস পায়। যেটি দ্বারা ব্যাংক উদ্বৃত্ত হ্রাস পায় তাহলে নগদটাকেও সেখানে বৃদ্ধি করতে হবে, যোগ করে দিয়েছি। এবং যেটি দ্বারা ব্যাংক উদ্বৃত্ত হ্রাস পায় 300 টাকা, সেটি নগদ উদ্বৃত্তকেও হ্রাস করতে হবে, 300 টাকা হ্রাস করে দিয়েছি। দিয়ে এখন আমরা যোগ বিয়োগ করে নগদের ঘরে যোগের কলাম পেয়েছি 12,000 টাকা এবং উপরের উদ্বৃত্ত আছে আমাদের 55,000। এই 12,000 আর 55,000 আমরা পেয়ে গেলাম 67,000 টাকা। অপরদিকে বিয়োগের কলামগুলো যেগুলো দেখলাম সেগুলো যোগ করে আমরা পেয়ে গেলাম 36,300 টাকা। এখন ওই 67,000 থেকে 36,300 টাকা যদি আমরা বিয়োগ করি আমরা পেয়ে যাব 31,700 টাকা। প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে, এটি আমরা নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে শুরু করলাম। যদি ব্যাংক কলামের উদ্বৃত্ত নিয়ে শুরু করি তাহলে কি করতে হতো? একই পদ্ধতি অবলম্বন করতে হতো। প্রথমে আমরা লিখে দিতাম ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, কিন্তু এন্ট্রিগুলোর ক্ষেত্রে কি করলাম? আমরা যদি একেবারে সংক্ষেপে বলি এবং পরিষ্কার করে বলি,
যে এন্ট্রিগুলো আমরা যোগ করেছি এর যোগ করার কারণ হলো এই সমস্ত এন্ট্রি দ্বারা ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি পেয়েছে, কিন্তু নগদান উদ্বৃত্ত বৃদ্ধি পায়নি, যার জন্য সেগুলোকে যোগ করা হয়েছে। এবং এই উদ্বৃত্তগুলো দ্বারা কি হয়েছে, ব্যাংক উদ্বৃত্ত হ্রাস পেয়েছে, কিন্তু নগদান উদ্বৃত্ত হ্রাস করা হয়নি, যার জন্য এগুলোকে আমরা বিয়োগ করেছি। কিন্তু আমরা যদি ব্যাংক বিবরণী অনুযায়ী করি তাহলে আমরা নগদের উদ্বৃত্ত নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা ওই এন্ট্রিগুলো দ্বারা দেখব যে নগদ বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। আমাদের যদি বলি তাহলে এই উদ্বৃত্ত দ্বারা নগদ বৃদ্ধি পেয়েছিল, এই উদ্বৃত্ত দ্বারা নগদ হ্রাস পেয়েছিল। অর্থাৎ ব্যাংক বিবরণীর আমরা অঙ্ক নিয়ে শুরু করলে যেগুলো দ্বারা নগদ উদ্বৃত্ত বৃদ্ধি পেয়েছে সে এই উল্টো করতাম, অর্থাৎ হলো 32,000, 5,800, 2,000, 1,500 এবং 300 টাকা আমরা যোগ করতাম, এবং 6,000, 2,500 এবং 3,500 টাকা আমরা বিয়োগ করতাম। করলে অর্থাৎ হলো এখন যদি আমাদের অঙ্কে দেওয়া থাকতো দুটি উদ্বৃত্ত থাকতো প্রিয় শিক্ষার্থী, একটি হলো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 55,000 টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আছে 31,000 টাকা, তাহলে আমরা যে কোনো একটি নিয়ে করতাম এবং অপরে উদ্বৃত্তটা আমরা পেয়ে যেতাম। আমরা যদি ব্যাংক কলামের উদ্বৃত্ত 31,700 টাকা নিয়ে শুরু করি তাহলে আমরা দেখব অঙ্ক করার শেষে আমরা 55,000 টাকা পেয়ে যাব। এটি হলো আমাদের একক জের পদ্ধতি, অর্থাৎ যেটিকে বলা হয় এক জের পদ্ধতির অঙ্ক। আমরা উভয় জের পদ্ধতিটি নিয়ে একটু কথা বলবো প্রিয় শিক্ষার্থী। যে আমরা এতক্ষণ এক জের পদ্ধতি নিয়ে কথা বললাম, উভয় জের পদ্ধতি আমরা পূর্বে আলোচিত বিষয় অর্থাৎ একক জেরে যেটি দেখলাম যে পূর্বে আলোচনার পদে ব্যাংক সমন্বয় প্রস্তুত করতে হলে উদ্বৃত্ত পত্রে প্রকৃত ব্যাংক জমার পরিমাণ প্রদর্শন নগদান বইতে ব্যাংক কলামের জের সংশোধন করে নিতে হয়। অর্থাৎ তাহলে ব্যাংক কলামে যে উদ্বৃত্ত প্রদর্শন করার জন্য হয়েছে সেই প্রদর্শিত অর্থের সাথে সমন্বয় করে আমরা ব্যাংক কলামের জেরও সংশোধন করে নিতে হয়। অর্থাৎ যে সমস্ত লেনদেন, আমি আবারও পরিষ্কার করে বলি, যে সমস্ত লেনদেন ব্যাংক বিবরণীতে দেখানো হয়েছে কিন্তু নগদান বইতে সেগুলো লিপিবদ্ধ করা হয়নি, সেগুলোকে নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে। আমার মনে হয় আমি পরিষ্কার করে বলতে পেরেছি যে যে সমস্ত এন্ট্রি ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি সেগুলো নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে। একইভাবে যে সমস্ত এন্ট্রি সরাসরি যে সমস্ত প্রাপ্তি ব্যাংকে সরাসরি যোগ হয়েছে বা ব্যাংক সুদ প্রভৃতি ব্যাংক পাস বইতে ক্রেডিট করেছে কিন্তু নগদান বইতে সেগুলো লিপিবদ্ধ হয়নি, সেগুলো নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে। আবার ব্যাংক হতে যে সরাসরি বিল প্রদান করা হয়েছে যেমন ব্যাংক চার্জ, সুদ ইত্যাদি ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে কিন্তু নগদান বইতে ডেবিট করা হয়নি, সে কিন্তু নগদান বইতে ডেবিট করতে কলামে লিপিবদ্ধ করতে হবে। এগুলোকে যদি ভেঙ্গে আমরা সংক্ষেপে বলি তাহলে প্রিয় শিক্ষার্থী এতক্ষণ যেটি বললাম আমরা, ব্যাংক যেগুলো সরাসরি আদায় করে কি কি আদায় করে, প্রাপ্য বিল আদায় করে, দেনাদারের নিকট থেকে আদায় করে, বিনিয়োগের সুদ আদায় করে, লভ্যাংশ আদায় করে, ব্যাংক জমার সুদ সেগুলো ব্যাংক ক্রেডিট করে অর্থাৎ আদায় করে। এগুলো ব্যাংকের ঘরে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, সেগুলো নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে অর্থাৎ যোগ করতে হবে। একইভাবে ব্যাংক বিবরণীতে যেগুলো ডেবিট করা হয়েছে অর্থাৎ হলো ব্যাংক চার্জ হতে পারে, ব্যাংক কমিশন হতে পারে, প্রদেয় বিল হতে পারে, পাওনাদারকে হতে পারে, বেতন মজুরি ভাড়া অন্যান্য খরচ হতে পারে, বীমা খরচ হতে পারে, যেগুলো ব্যাংকে ডেবিট করা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি সেগুলো ব্যাংক নগদান বইয়ের ব্যাংক কলামেও লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ এছাড়া কোনো চেক পূর্বে আদায়ের জন্য জমা প্রত্যাখ্যিত হয়ে ফেরত এসেছে সেগুলো লিপিবদ্ধ করতে হবে। এই উভয়ের পদ্ধতিগুলো আমরা যদি এখন একটু বিশ্লেষণ করি তাহলে যেটি পাই, চেক প্রদানকারী দেনাদার হিসেবে ডেবিট করতে কোনো ভুল ত্রুটি থাকলে আমরা আসলে এত কিছু না জেনে যেটি জানতে চাই প্রিয় শিক্ষার্থী একটু মনে করতে হবে যেগুলো ব্যাংক ক্রেডিট করেছে অর্থাৎ হলো ব্যাংক জমা করেছে, ব্যাংক বৃদ্ধি পেয়েছে, নগদান বইতে বৃদ্ধি করা হয়নি, সেগুলো নগদান বইতে বৃদ্ধি করতে হবে। একইভাবে ব্যাংক যেগুলো ডেবিট করেছে অর্থাৎ হলো ব্যাংক যেগুলো কি করেছে আমাদের ডেবিট করেছে, বাদ দিয়েছে, কর্তন করেছে, সেগুলো নগদান বই হিসাবভুক্ত করতে হবে অথবা কর্তন করতে হবে। এটি গেল আমাদের একটি পদ্ধতি। অপর দিকে যদি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতি দিন পাস বইয়ের ব্যাংক জেরের সাথে নগদান বইয়ের ব্যাংক কলামের যে সমস্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু পাস বইতে এন্ট্রি করা হয়নি। প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমরা যেটি বললাম যে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি সেগুলো নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে।
একইভাবে যেগুলো নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি, সেগুলো নগদান ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করতে হবে। এবং এই লিপিবদ্ধ করার ফলে যেটি হবে সেটি হবে যে উভয় জেরের যে অর্থের পরিমাণ, সেই জেরের অর্থের পরিমাণ সমান হয়ে যাবে। এটিকেই আমরা সাধারণত বলি উভয় জের পদ্ধতি। এখন উভয় জের পদ্ধতি কেন করা হয় সেটি একটু জানবো। যে একদিকে যেমন বলা হচ্ছে গড়মিলের কারণগুলো উপরিক্ত প্রক্রিয়া দুইভাবে বিভক্ত করে সংশ্লিষ্ট ব্যাংকগুলো জেরের সাথে উভয় পক্ষ হতে সমন্বিত জের পাওয়া যায়। উভয় জের একই অঙ্কে না হলে ভুল ত্রুটি এবং গড়মিলের কারণগুলো আমরা খুব সহজে অনুমান করতে পারি। অর্থাৎ হলো কি করতে পারি, যে আমরা পাই যে উভয় জের পদ্ধতির মাধ্যমে দুটো জের পাই এবং দুটো জেরের পরিমাণ কি হয় আমাদের সমান হয়। যদি দুটো জের আমাদের সমান না হয় তাহলে এর ভুল ত্রুটিগুলো আমরা উদ্ঘাটন করতে পারি, কি কারণে ভুল হয়েছে সেগুলো উদ্ঘাটন করে সঠিক ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। আধুনিক হিসাব বিজ্ঞানীগণ এই পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকেন। কেন? এতে একদিকে যেমন মিলকরণের উদ্দেশ্য সাধিত হয়, তেমনি ব্যাংক জমার সঠিক পরিমাণ ও বিবৃতি হতে জানা যায়। তাছাড়া নগদান বইয়ের ব্যাংক হিসেবে কি কি সমন্বয় এন্ট্রি করতে হবে তা এ ধরনের বিবরণী হতে পরিষ্কার হওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, এই পদ্ধতিতে দ্বিপক্ষীয় সমন্বয় পদ্ধতি হিসেবে পরিচিত। এই পদ্ধতি বাস্তবসম্মত। ব্যবসায়ীগণ এই পদ্ধতিতে ব্যাংক সমন্বয় প্রস্তুত করতে থাকেন বা খুব সহজভাবে তারা এটি করে থাকেন। এটিকে বলা হয় আমাদের উভয় জের পদ্ধতি। এখন আমরা উভয় জের পদ্ধতির একটি ছক দেখে নিব। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু করতে পারি এবং নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত নিয়ে দুই পারে দুটো উদ্বৃত্ত দেবো। এখন কিছু এন্ট্রি এপারে যোগ করবো, এপারে কিছু এন্ট্রি নগদান বইয়ে কিছু যোগ করব, ব্যাংক বিবরণীতে কিছু যোগ করব, নগদ থেকে কিছু এন্ট্রি বিয়োগ করব, ব্যাংক থেকে কিছু এন্ট্রি বিয়োগ করব। আমরা প্রথমে নগদে যাই। আমরা নগদে যেটি করব সেটি হলো, প্রিয় শিক্ষার্থী, ব্যাংক যেগুলো আদায় করেছে কিন্তু নগদান বইতে এখনো লিপিবদ্ধ করা হয়নি সেগুলো যোগ করব। একইভাবে ব্যাংক যেগুলো পরিশোধ করেছে অথবা প্রত্যাখ্যান করেছে কিন্তু নগদান বইতে এখনো সেটি বিয়োগ করা হয়নি, সেটি আমরা বিয়োগ করব। অপরদিকে যেটি ব্যাংক আদায় করতে পারেনি, অর্থাৎ ব্যাংকের টাকার পরিমাণ বাড়ে নাই, তাহলে ব্যাংকের টাকার পরিমাণ বাড়াতে হবে, সেটি যোগ করব। একইভাবে যে সমস্ত টাকা ব্যাংক এখনো পরিশোধ করেনি অর্থাৎ ভবিষ্যতে তাকে পরিশোধ করতে হবে, সেগুলোকে আমরা বিয়োগ করব। এছাড়া ভুল ত্রুটি উভয় পক্ষে যদি থাকে, কম লিপিবদ্ধকরণ বেশি লিপিবদ্ধকরণ, সেটা নগদান বইয়ের কলমও হতে পারে, ব্যাংক কলমে হতে পারে, সেটি আমরা উভয় পক্ষে লিপিবদ্ধ করার ফলে আমরা একটি সংশোধিত জের পাবো এবং এই জেরের ফলে আমরা দেখতে পাবো দুই দিকে সংশোধিত ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ আমাদের সমান হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এক পক্ষের অঙ্ক জানলাম, সেটি দ্বারা আমরা একটা অঙ্ক শিখলাম। উভয় পক্ষে কাকে বলে তারও একটি ফর্মুলা দেখলাম। সময়ের আমরা একটু প্রশ্নোত্তর পর্বগুলো দেখে নিব, দেখব যে কোনো প্রশ্ন আছে কিনা। এবং আমি যেটা বারবার বলি, ব্যাংক সমন্বয় বিবরণী খুব সহজ একটি অঙ্ক। যদি আমরা খুব পরিষ্কারভাবে এটা অনুধাবন করতে পারি বা ধরতে পারি তাহলে খুব অচিরে বা খুব সহজভাবে এভাবে আমরা এটা সমাধান করতে পারি। আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যাব, জানি না কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে সেটি আমরা উত্তর দেওয়া চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, সবাই সালাম দিছো, ওয়ালাইকুম সালাম। আমরা কোনো প্রশ্ন পাই কিনা? প্রশ্ন নেই নেই নেই। চমৎকার উপস্থাপনা। আমরা আসলে প্রশ্ন জানতে চাই, আসলে প্রশ্ন নেই। প্রিয় শিক্ষার্থী, তার মানেই আমরা ধরে নিলাম যে তোমরা এটি অনুধাবন করতে পারছো বা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। সামনে আমাদের পরীক্ষা, তোমরা সে পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুতি করতে থাকো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।